সবাই মানে দাবি শহরে পরিণত হয়েছে, ঢাকা শহরটাকে দাবি শহরে পরিণত হয়েছে। এই যে এত দাবি, এত দাবি, এটা কে মানতে পারে? আগে কোথায় ছিল তোমাদের এই দাবি? না, একটা দল রাজি না থাকলে কিছু আসছে না। অধিকাংশ সব দলই এই এপিআর এর পক্ষে। ৫৩ বছরের ইতিহাস মানে নৈরাজ্যের ইতিহাস, মবের ইতিহাস। না ৫৩ বছরে তো মব ছিল না। হ্যাঁ, যখন যখন দেশ যত মানে গড়াইতেছে অতই বাড়তেছে। ছিল না মানে এদের সর্বনা পার্টি হয় নাই? এই এদেশে শেষ শিখদের সর্বনা পার্টি হয়েছে না আমেরিকার, মানে একটাই তখন ছিল। সাধারণ মানুষের মধ্যেও আপনি খেয়াল করবেন যে দ্রুত একটা নির্বাচনের একটা দাবি কিন্তু আছে এবং সেটার একটা বড় কারণ হলো যে গত ৯.৫ মাসে দেশটা যেভাবে একটা পজিটিভ ট্র্যাকে ওঠার কথা ছিল সেটা উঠছে না, কিন্তু আপনি গত ৯.৫ মাসে মব বন্ধ করতে পারেন। তাহলে আমি একটা কথা বলি, ৫৩ বছরের ইতিহাস মানে নৈরাজ্যের ইতিহাস, মবের ইতিহাস। না ৫৩ বছরে তো মব ছিল না। হ্যাঁ, যখন যখন দেশ যত মানে গড়াইতেছে অতই বাড়তেছে। ছিল না মানে এদের সর্বনা পার্টি হয় নাই? এই এদেশে শেষ শিখদের সর্বনা পার্টি হয়েছে না আমেরিকার, মানে একটাই তখন ছিল। ওরাই খালি করত। তারপরে বিভিন্ন এই যে এই সংগঠনগুলি কি বলে ওটাকে, আপনার ওই যে রেডিকাল রেডিক্যাল মানে গোপন সংগঠন ছিল, জঙ্গি সংগঠন। জঙ্গি সংগঠন ছিল, এগুলো ছিল না? ছিল তো, সব জায়গায় তো সব ছিল। কাজেই এখন এইটা এইটা আমি মনে করি যে এই কালে পরিবর্তনে, আর ইউনূস সাহেব দেখছে একজন ভদ্র মানুষ নূতন আসছে এখানে, নূতন বসছে এখানে। যেন আগে অন্তর্বর্তী আগে যেটা তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেখানে আর্মি মেজর জেনারেল সব ছিল, হ্যাঁ, সেনাপ্রধান ছিল। এখন সেইখানে তো সেই ধরনের লোক ওনার সাথে নাই এভাবে, হ্যাঁ, যার কারণে যা অংশ এই দুর্বলতা, এই সুযোগ নেওয়ার সবাই মানে দাবি শহরে পরিণত হয়েছে, ঢাকা শহরটাকে দাবি শহরে পরিণত হয়েছে। এই যে এত দাবি, এত দাবি, এটা কে মানতে পারে? আগে কোথায় ছিল তোমাদের এই দাবিগুলো? সব জায়গায় দাবি, সব জায়গায়। আগে হয়তো ভেবেছে যে মানে এখন প্রপার টাইম মনে করছে যে এখন বোধহয় দাবিটা আদায়ের না, সময়। এটা সময়ের একটা সুযোগ নেওয়া, হ্যাঁ, দুর্বলতার সুযোগ নেওয়া, এটাই সবাই এই কাজটা করতেছে। এইটা আসলে ঠিক না। আমরা আপনি যদি গভীরভাবে বিশ্লেষণ করেন, তা দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, একটা ব্যাপক ষড়যন্ত্র চলছে, এবং এই ষড়যন্ত্র কারীদের তৎপরতার শিকার হলো এই যে লোকগুলো যারা বিশৃঙ্খলা করে তারা। তাহলে দেশের সামনে কি দেখেন, ভবিষ্যৎ কি দেখেন? অবশ্যই খুব ভালো, খুবই ভালো। উনি একটা নির্বাচনের কথা বলছে ৩ মাস বা ৬ মাস আগে বা পরে নির্বাচনটা তো। জামাত বলছে এপ্রিলে হইলে হয়, ফেব্রুয়ারি অথবা এপ্রিল হইলে হয়। এপ্রিল, মে, জুন ২ মাস। ২ মাসে কি হয়? আচ্ছা ধরে নিচ্ছি জুনেই নির্বাচনটা হবে। হ্যাঁ, হবে। সেই জুনে নির্বাচন হওয়ার পরে দেশটা একদম খুব শান্তি। না, সন্তর্পন্ন হবে। একটা জাতীয় সরকার হবে না। আমরা পিআর পদ্ধতি, আমরা জাতীয় পিআর পদ্ধতির নির্বাচন চাই। একক স্বৈরাচারী এককভাবে করে কেউ সরকার গঠন করতে পারবে না। আচ্ছা কোয়ালিশন সরকার বা জাতীয় সরকার, মানে অনেক দল নিয়ে একটা সরকার। হ্যাঁ, আপনি পেলেন 10% ভোট, উনি বললেন কেন সেহেতু তো আপনার নির্বাচনী ব্যবস্থা চেঞ্জ করতে হবে। সেটা হ্যাঁ, কি করে করবে? হ্যাঁ, এটা অর্ডিন্যান্স দিয়ে হবে। অর্ডিন্যান্স দিয়ে হবে। আর কতগুলো, অধিক নির্বাচন। হ্যাঁ, কতগুলো এই যে আওয়ামী লীগের নিষেধ হলো কিসের? অর্ডিন্যান্স হয়েছে না? আচ্ছা। এটা কিন্তু কোনো পার্লামেন্ট হয়েছে? এরকম কতগুলো ছাত্রলীগের নিষেধ হলে এবং এই ইস্যুতে যদি আবারও সেই বিএনপির প্রসঙ্গে বিএনপি যদি রাজি না থাকে তখন তো একটা সাংঘর্ষিক অবস্থা। না, একটা দল রাজি না থাকলে কিছু আসছে না। অধিকাংশ সব দলই এই পিআর এর পক্ষে। এর একটা যৌক্তিকতা আছে। সারা বিশ্বে ৯১টি দেশে এই পিআর পদ্ধতি নির্বাচন আছে, এবং সেই রাষ্ট্রগুলা আমার চেয়ে অনেক উন্নত রাষ্ট্র। ২-১টা টুকটাক যে নেপাল এই এটা তো ওইভাবে একটা মানে কোনো মানসম্মত হিসেবের মধ্যে পড়ে না, রাষ্ট্রের মধ্যে পড়ে না। হ্যাঁ? যেটা একটা উন্নত রাষ্ট্রের মধ্যে পড়ে না এটা। কাজেই সেই হিসাবে কিন্তু অধিকাংশ উন্নত রাষ্ট্র, তারা কিন্তু যারা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বাইরে ছিল, এরা সবাই পিয়ার চায়। আর ব্রিটিশ সাম্রাজ্যবাদের যারা কলোনিতে ছিল, এই কলোনিগুলো এইটাই চায় না। এই ব্রিটিশ বলেছি, ব্রিটিশরা কি করছে? আসন ভিত্তিক নির্বাচন করছে না? ব্রিটিশরা করছে না? সেই আসন ভিত্তিক নির্বাচন ভারত করলো, সেই পাকিস্তান করতেছে, সেই এই এই যে ব্রিটিশের যারা নিয়ন্ত্রিত যে দেশগুলা ছিল, তারা তো এখানে তলিয়ে যাওয়ার পরে কতগুলা রাজনৈতিক আবর্জনা স্তূপ রেখে গেছে। দেশের রাজনীতি আজকে পাকিস্তানের যে অস্থিতিশীলতা, ভারতের যে অস্থিতিশীলতা, বাংলাদেশের অস্থিতিশীলতা, এগুলো তো সব প্রোডাক্ট হলো ব্রিটিশের। রাজনৈতিক আবর্জনা মানে কি? প্রথম হলো ডিভাইড অ্যান্ড রুল করো। রাইট। এটা করো। বা ব্রিটিশরা হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধাই দিয়া। মাওলানা আবুল কালাম আজাদ বলছিলেন যে ৪৭ সালে ১৫ই আগস্ট বা ১৪ই আগস্ট যে স্বাধীন হইল, এই স্বাধীনতার সুফল পাইলাম মাত্র আমি ১২ ঘন্টা। এর মধ্যে দেখলাম যে আমি গেলাম দিল্লিতে, আসার পর দিল্লিতে কোপাকুপি শুরু হয়ে গেল। এখানে মুসলমানরা সব পাকিস্তান যাইতেছে, পাকিস্তানি হিন্দুরা সব ভারত যাইতেছে। এইটা এই যে ডিভাইড অ্যান্ড রুল,
এটা করলো। আজকে তারপরে সীমানাটা কিভাবে ভাগ করে দিয়ে গেল? যাতে দীর্ঘদিন পর্যন্ত আপনার সাথে আমার দ্বন্দ্ব থাকবে। রাইট। মাঝখানে একটা দেশ রেখে একটা আর ২ প্রান্তে একই দেশ। একই দেশ। আবার এই দেশটার আবার মানচিত্রটা কেমন করে? দেখেন অবস্থা। আচ্ছা কাশ্মীরটা দেখেন অবস্থা। এত সংখ্যক সময় সেটাকে আলাদা করতে পারল না। ঝামেলা। তা ওদের ১ম কাজই হলো এই যে ব্রিটিশের যে বস্তা বসা রাজনীতি, হ্যাঁ? বৈশিষ্ট্য ১ নম্বর হলো ডিভাইড অ্যান্ড রুল। ২ নম্বর হলো জনগণের উপর তোমার প্রভুত্ব করো, লর্ড। ব্রিটিশ তো লর্ড ছিল। আর জনগণ ছিল কৃতদাস বা প্রজা ছিল। এখন যারা ক্ষমতা যায় তারা হলো লর্ড। এই ধারায় যারা ক্ষমতায় মন্ত্রী এমপি মানে কি বিশাল ব্যাপার। মন্ত্রী এমপি তার নাগাল পাওয়া যায় না। আর জনগণ হলো প্রজা, দাস।